আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জিহাদ। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ববর্তী ভিডিও দুইটার সিকুয়াল অর্থাৎ পার্ট 3 গুণগত রসায়নের। আর আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের হিসাব। সো এই দুটা টপিক নিয়ে একটু আলোচনা করব আমরা। সো প্রথম টপিক হচ্ছে অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যা কি, জিনিসটা কি। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা হয়তো বা 9-10-এ, ওকে সরি, সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি 9-10-এ হয়তো বা ইলেকট্রন বিন্যাস যখন করতাম তখন ইজিলি এটা লিখে দিতাম যে 1s2, 2s2, 2p6 এভাবে হয়তো বা কন্টিনিউয়াসলি লিখতাম কোনো ইলেকট্রন বিন্যাস করার জন্য। বাট অ্যাকচুয়ালি এই এসটা এবং এই টুটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে এগুলোর ব্যাপারে হয়তো বা কোনো ডিটেলস আমরা জানতাম না তখন। বা কেন পি এর শক্তি স্তরে বা পি এর অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6 হলো, এস এর অরবিটালে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কেন 2 হলো। এবার আমরা জানি যে ডি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 এবং এফ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 14। সো অ্যাকচুয়ালি এগুলা কেন এই পর্যন্তই, সো এগুলা নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা আমাদের এইচএসসি লেভেলে করতে হয়। সো অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কোনো শক্তি স্তরের অবস্থান, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের একটু রিমাইন্ড রাখতে হবে যে শক্তি স্তরের অবস্থান, শক্তি স্তরের প্রকৃতি অর্থাৎ তার আকার আকৃতি কেমন। আমরা আকার আকৃতি দেখবো যে এস অরবিটালের আকার, পি অরবিটালের আকার একটু ডিফারেন্স হয়, সো এগুলো নিয়ে আমরা দেখবো। এছাড়াও চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের দিক বিন্যাস, এটার ডিফারেন্স হতে পারে বা কেমন হতে পারে। এবার নিজ অক্ষের ঘূর্ণনের দিক প্রকাশের জন্য যে সকল সংখ্যা ব্যবহার করি সেই সংখ্যাগুলোকে অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যা বলা হয়। সো কোয়ান্টাম সংখ্যা ইজ হিউজ টপিক মনে হতে পারে, বাট তত একটা বড় না, আমরা সিম্পলি আলোচনা করতে পারবো। সো আমরা যদি কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু কথা বলি তাহলে কোয়ান্টাম সংখ্যা কয়টি এবং কি কি তার ব্যাপারে জানা লাগবে। সো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি 4টি এবং সেগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সংখ্যা যেটাকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করি। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6 এভাবে, তখন অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলাই আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর ভ্যালু রিপ্রেজেন্ট করে। ওকে, সো দ্বিতীয়ত হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো এটাকে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। সো এটাকে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাকচুয়ালি এল দিয়ে। অ্যাকচুয়ালি প্রধানের উপশক্তি স্তর বা উপশক্তি স্তরের আকৃতি, এটার ব্যাপারে আমাদের ধারণা দেয়। উপশক্তি স্তরের আকৃতি, শক্তি স্তরের আকৃতি। ওকে, সো এই বিষয়ে আমাদের অ্যাকচুয়ালি ধারণা দেয়। সো এটাকে আমরা এল দ্বারা রিপ্রেজেন্ট করি। আর আমরা জানি যে যদি আমরা কোনো কলেজ বা স্কুল চিন্তা করি তাহলে প্রধান শিক্ষকের পাওয়ার সবচেয়ে বেশি থাকে, তারপর হয়তো বা সহকারী শিক্ষকের পাওয়ার থাকে। তো সেই লজিক অনুযায়ী আমাদের এল এর ভ্যালু অবশ্যই 0 হতে n-1 পর্যন্ত হবে। অর্থাৎ যদি কোনো n এর ভ্যালু 1 হয় তাহলে l এর ভ্যালু হবে 0। আবার n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর ভ্যালু হবে 0, 1। অর্থাৎ n এর ভ্যালু থেকে 1 কম হবে, 1 কম হবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে যেন এল এর ভ্যালু আর এন এর ভ্যালু সমান না হয়, এটা অ্যাকচুয়ালি পসিবল না বা এক্সিস্ট করে না। সো যখন 0 হয় এটা আমাদের অ্যাকচুয়ালি 1s রিপ্রেজেন্ট করে, এবং যখন এটা হয় তখন অ্যাকচুয়ালি এটা আমাদের 2s এবং 2p রিপ্রেজেন্ট করে। সো আমরা এটা একটু দেখতে পারবো। আপাতত একটু জাস্ট সাইড নোট করে রাখি যে যখন এল এর ভ্যালু গুলো 0 হয় তখন অ্যাকচুয়ালি এস রিপ্রেজেন্ট করে, যখন পি হয় তখন অ্যাকচুয়ালি 1 রিপ্রেজেন্ট করে, যখন ডি হয় তখন অ্যাকচুয়ালি 2 এবং এফ এর জন্য 3। এল এর ভ্যালু গুলো, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে আমাদের আপাতত। ওকে, সো তৃতীয় নম্বরে যেটা, সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করি। এবং চতুর্থ
স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করি। সো এই দুটোর ব্যাপারে একটু ডিটেলস আমাদের জানা যাক। সো যদি আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা এম এর ব্যাপারে কথা বলতে যাই, তাহলে অ্যাকচুয়ালি ম্যাগনেটিকের জন্য আমরা তাৎপর্যটা কি, মানে এটা জানার কেন দরকার, সেটা হচ্ছে অরবিটালের থ্রিডি শেপের জন্য, অরবিটালের থ্রিডি শেপ বোঝার জন্য। আর এম এর ভ্যালু অলওয়েজ প্লাস এল হতে মাইনাস বা নেগেটিভ এল পর্যন্ত অবশ্যই জিরো সহ। ওকে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। এবং আমরা এম এর ভ্যালু থেকে বা এম এর সেট দ্বারা আমরা হচ্ছে উপশক্তি স্তরের মোট অরবিটাল কাউন্ট করতে পারি বা অরবিটাল গুনতে পারি। যেমন আমরা যখন এস এর জন্য এম এর ভ্যালু আসবে জিরো, যেখানে একটি অরবিটাল রিপ্রেজেন্ট করবে। আমরা একটু পরেই এগুলোর হিসাব আরো ভালোভাবে বুঝতে পারবো। যখন পি হবে তখন এল এর মান ওয়ান হবে, এবং যখন ডি হবে তখন এল এর মান টু হবে। আর এটার মান হবে, অ্যাকচুয়ালি এম এর মান হবে মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, এবং এখানে এম এর মান হবে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু। তো এখান থেকে আমরা দেখতে পারি যে ডি অরবিটালে টোটাল অরবিটাল আসতেছে পাঁচটা। অর্থাৎ পাঁচটা কিরকম, অনেকটা এমন, দুই, তিন, চার, পাঁচ। ওকে, পাঁচটা। সো আমরা জানি যে প্রত্যেকটা অরবিটালে দুটা করে ইলেকট্রন থাকা সম্ভব। সো সেই হিসাব করলে আমাদের প্রত্যেকটা অরবিটালে যদি দুটা করে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে ডি অরবিটালে টোটাল 10টা ইলেকট্রন থাকতে পারে। সো সেম টু সেম লজিকে আমরা যদি পি অরবিটালের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে বক্স হবে তিনটা, যেখানে প্রত্যেকটা বক্সে আমাদের দুইটা করে ইলেকট্রন থাকা সম্ভব। এবং আমরা যদি ইলেকট্রন হিসাব করি, তাহলে আমাদের ইলেকট্রন আসবে ছয়টা। এজন্য আমাদের নর্মালি পি অরবিটালের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন ছয়টা হয় এবং ডি অরবিটালের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন 10টা হয়। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমাদের যখন ইলেকট্রনের হিসাব করব তখন হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা জানতে হবে। তো আমরা হচ্ছে যদি পরবর্তী টপিকটা নিয়ে একটু আলোচনা করি, অর্থাৎ এস অরবিটাল নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। তো এখান থেকে হচ্ছে আমি, ওকে, এখানে লিখি। তো আমরা যদি একটা কক্ষপথের কথা চিন্তা করি, এটা যদি আমাদের একটা কক্ষপথ হয়, ওকে, তো এটা যদি আমাদের একটা কক্ষপথ হয়, আর কোন ইলেকট্রনের অবস্থান যদি এইখানে হয়, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি। তো ইলেকট্রনের অবস্থান যদি এইখানে হয় আর একটা ইলেকট্রনের অবস্থান যদি এইখানে হয়, তো আমরা একটু সিম্পলিফাই চিন্তা করি যে এই ইলেকট্রনের ঘূর্ণন এইদিকে এবং এই ইলেকট্রনের ঘূর্ণন এইদিকে হয়, তাহলে এটা আমাদের যদি আমরা চুম্বক দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এটা সাউথ পোল, এটা নর্থ পোল। আর এইদিকে যেটা হবে সেটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। কোশ্চেন হচ্ছে এটা কেন, বিপরীত কেন? কারণ আমরা পরবর্তীতে একটা নীতির ব্যাপারে জানতে পারবো, সেটা হচ্ছে হুন্ডের নীতি। আর আমরা জানি পরমাণুর যখন অরবিটালে ইলেকট্রন গুলো থাকে, তখন ইলেকট্রন গুলো বিপরীত ডিরেকশনে থাকে। অর্থাৎ দুইটা ইলেকট্রন একটা অরবিটালের মধ্যে সেম ডিরেকশনে থাকতে পারে না, এটা অ্যাকচুয়ালি পসিবল না, বিপরীত ডিরেকশনে থাকে অলওয়েজ। সো সেই হিসেবে আমাদের একটা নর্থ পোল একটা সাউথ পোল হলে আর একটা সাউথ পোল আর একটা নর্থ পোল হবে। সো এই লজিক অনুযায়ী এখানে যদি এস এর ভ্যালু আমাদের মাইনাস হাফ হয়, অর্থাৎ অর্ধেক হয়, এখানে এস এর ভ্যালু হবে প্লাস হাফ। অর্থাৎ এটা যদি আমি নেগেটিভ হাফ দিতে চাই, তাহলে এটা পজিটিভ হাফ হবে। কিন্তু আমরা অরবিটালের বেলায় যেটা আমাদের ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, সেটাকে আমরা পজিটিভ হাফ দেই, এবং যেটা ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, ওটাকে আমরা নেগেটিভ হাফ দিই। সো এটা একটু মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি হাফ বা 1/2 কোনো স্পেসিফিক রিজনে না, বা এই পজিটিভ নেগেটিভ জাস্ট হচ্ছে ডিরেকশন বোঝানোর জন্য। আর এই হাফের কোনো অমন কোনো তাৎপর্য নেই, জাস্ট বোঝার সুবিধার জন্য। ওকে, সো আমরা হচ্ছে একটু সামারি আকারে জানি যে জিনিসগুলো কি। সো আমরা
হচ্ছে গিয়ে একটা জিনিসের ধারণা পাবো, সেটা হচ্ছে বোর মডেল থেকে আমরা হচ্ছে স্থির কক্ষপথের ব্যাপারে ধারণা পেয়েছিলাম, তাই না? সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রধান কক্ষপথের ব্যাপারে বা এন এর ব্যাপারে ধারণা দিছিল, এবং যার মান আমরা জানি এন এর মান 1 2 3 এভাবে ক্রমাগত হতে পারে, জিরো হতে পারে না। এবং সমারফিল্ড যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ওকে, সো ও হচ্ছে অ্যাকচুয়ালি এল এর ব্যাপারে ধারণা দিছিল, এবং এল এর মান অলওয়েজ n-1 জিরো সহ। এটা একটু মনে রাখতে হবে যে জিরো সহ হবে। ওকে, এবং জিমান সাহেব হচ্ছে গিয়ে আমরা জিমান প্রভাব পড়েছিলাম, যে পরমাণুতে যে সূক্ষ্ম রেখাগুলো সৃষ্টি হয় এটা যদি চুম্বক ক্ষেত্রের প্রভাবে হয় তাহলে, বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে হয় তাহলে জিমান প্রভাব বলে, এবং ওটা যদি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হয় বা ইলেকট্রিক ফিল্ডের কারণে হয় তাহলে স্টার্ক প্রভাব বলে। সো তিনি হচ্ছে অ্যাকচুয়ালি এম এর ব্যাপারে ধারণা দিছিল, বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে ধারণা দিছিল, এবং এম এর ভ্যালু জিরো সহ প্লাস মাইনাস এল হতে পারে। এবং গোল্ড স্মিথ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি স্পিন কোয়ান্টাম সংখ্যা বা এস এর ব্যাপারে ধারণা দিয়েছিল। আমরা জানি এস এর ভ্যালু হয় প্লাস মাইনাস হাফ। সো এটা অ্যাকচুয়ালি ঘূর্ণনের যে দিক সেটা নির্দেশ করে, এবং সেটা কি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ নাকি বিপরীতে এটা রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ। এবং এম বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস বা 3D বোঝাতে হেল্প করে, যেটা আমরা বলেছিলাম। এবং যে উপকক্ষপথে অর্থাৎ অরবিটালে ঘুরছে সেই অরবিটালের আকৃতি কেমন সেই বিষয়ে আমাদের ধারণা দেয় সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল। এবং শক্তি স্তরের আকার অর্থাৎ এন এর আকার আকৃতি কেমন প্রকৃতি কেমন সেই বিষয়ে আমাদের ধারণা দেয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন। সো আমরা যদি আমাদের পরবর্তী টপিকে যাই, যেটা আমাদের অলমোস্ট বলা যায় যে এইচএসসি লাইফের শুরুতে এক্সামের জন্য অলমোস্ট 100% ইম্পর্টেন্ট বলা যায় এটাকে, যে এরকম একটা কোশ্চেন আসবে যে এন তম কক্ষপথের ইলেকট্রন হিসাব করো। অর্থাৎ তোমাকে সামহাউ বুঝিয়ে দিবে যে এন এর ভ্যালু 3 অথবা 4, তোমাকে হিসাব করতে হবে যে তোমার টোটাল ইলেকট্রন সংখ্যা কত। আমরা হয়তো বা 9 10 একটা সূত্র পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে 2n²। এই সূত্রটা দিয়ে আমরা ইজিলি কোনো কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বা টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এটা আমরা বের করতে পারতাম। অর্থাৎ এখানে যদি প্রধান শক্তি স্তর 3 থাকতো, আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 18টা। সো এটা আমরা ইজিলি বের করতে পারতাম, কিন্তু আমাদের এইচএসসি লেভেলে আমাদের কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এই ভ্যালুগুলা বের করতে হবে। সো এটা একটু ডিফারেন্ট। আমরা যে কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে ধারণা নিছি, সো ওই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমাদের মোট ইলেকট্রন সংখ্যাগুলোর হিসাব বের করতে হবে। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা যদি একটু হিসাব করি, আমরা n 1 থেকে 3 পর্যন্ত শিখবো, সো বাকিগুলা তোমরা নিজেরাই পারবা। সো আমরা যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1 হবে, আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে তখন এক কম, অর্থাৎ জিরো। যেহেতু 1 থেকে 1 বাদ দিলে জিরো থাকে, তাই আর কোনো কোয়ান্টাম সংখ্যার অস্তিত্ব থাকা সম্ভব না সহকারী কোয়ান্টাম সংখ্যার। ওকে, সো উপস্তরের সংখ্যা আমরা জানি যেহেতু এটার মান 1, সো এখানেও অ্যাকচুয়ালি 1 হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1s। সো এখানে জিরো দেখলে মনে হতে পারে যে এই জিরোটা তাহলে কি রিপ্রেজেন্ট করে, এই জিরোটা রিপ্রেজেন্ট করে এখানে শুধুমাত্র একটা জিনিসের অস্তিত্ব রয়েছে। এখানে জিরো দ্বারা এমন না যে ওই জিনিসটা ফাঁকা আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা জানি প্লাস মাইনাস এল হয়। সো যেহেতু আমাদের এল এর মানে জিরো, তাই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানও হবে জিরো। আর যখন জিরো হয় আমরা জানি উপস্তরের সংখ্যা একটি হয়, অর্থাৎ সেটা হচ্ছে 1s রিপ্রেজেন্ট করে। আমরা যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, অ্যাকচুয়ালি এরকম 1s অরবিটাল রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ওকে। সো অরবিটালের সংখ্যা অ্যাকচুয়ালি 2l+1। এটা কিভাবে আমরা একটু দেখি যে এই সূত্রটা আদৌ এক্সিস্ট করে কিনা, যে যখন আমাদের কোনো প্রধান শক্তি স্তর দেওয়া থাকবে সেখান থেকে আমরা যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করে অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারি কিনা। তো এটার জন্য আমাদের যদি সূত্রে বসাই তাহলে 2 আমাদের এল এর মান পাইছি আমরা 0+1, যেখানে আমাদের অ্যান্সার আসবে 1। সো আমরা দেখি যে উপশক্তি স্তরের সংখ্যা বা অরবিটালের সংখ্যা অ্যাকচুয়ালি 1ই হয়। এবং ইলেকট্রনের ধারণ ক্ষমতা আমরা জানি একটা অরবিটালের মধ্যে যেহেতু দুইটা ইলেকট্রন থাকতে পারে, সো অর্থাৎ এদিকে একটা ইলেকট্রন থাকতে পারে এবং এদিকে একটা ইলেকট্রন থাকতে পারে,
সো যেহেতু একটা অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে, তাই অরবিটালের ডাবল পরিমাণ আমাদের ইলেকট্রন সংখ্যা হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 × 2, অর্থাৎ 2। মোট ইলেকট্রন সংখ্যা হবে 2। সো আমরা জানি যে আমরা নবম দশম শ্রেণীতে যে সূত্রটা পড়ে আসছিলাম, 2n²। এখানে যদি প্রথম শক্তি স্তরের ইলেকট্রন হিসাব করতাম তাহলেও আমাদের অ্যাকচুয়ালি উত্তর 2 এই আসতো। সো এটা অ্যাকচুয়ালি ট্রু। যদি আমরা n এর ভ্যালু চেঞ্জ করি অর্থাৎ 2 দেই, তাহলে আমাদের l এর ভ্যালু কি হয়? 0 এবং 1। সো যখন 0 এবং 1 হয় তখন উপস্তরের সংখ্যা অ্যাকচুয়ালি দুইটা হয়, অর্থাৎ 2s এবং 2p এমন হয়। ওকে। সো আমরা যদি এই ভ্যালুগুলা একটু বোঝার ট্রাই করি যে এগুলা কি হবে। n এর ভ্যালু আমরা জানি 0 সহ প্লাস মাইনাস l, অর্থাৎ -1, 0 এবং 1। যেহেতু এটার ভ্যালু 2, সো l এর ভ্যালু 1 পর্যন্ত হবে, -1, 0 এবং 1। এবং অ্যাকচুয়ালি অরবিটাল সংখ্যা কি হবে? আমরা সেম টু সেম সূত্র বসাই, 2 × 1 প্লাস 1, অর্থাৎ 3। সো এল এর ভ্যালু আমরা বসিয়েছি 1 এবং সূত্র অনুযায়ী +1। সো আমাদের অরবিটাল সংখ্যা আসতেছে 3 এবং অরবিটাল সংখ্যা যা হবে, ইলেকট্রন সংখ্যা হবে তার ডাবল, অর্থাৎ 6। আমরা জানি যে টোটাল দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত টোটাল ইলেকট্রন থাকতে পারে 2 আর 6, টোটাল 8টা। সো এক্স্যাক্টলি যদি আমরা তৃতীয় শক্তি স্তরের ব্যাপারে কথা বলি, তাহলে 0, 1, 2। সো এ পর্যন্ত হবে। আর আমাদের এখানে উপস্তর সংখ্যা হবে 3টা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 3s, 3p এবং 3d। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাগুলোর মান হবে -2 থেকে -2, -1, 0, 1, 2, অর্থাৎ টোটাল 5টা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার। ওকে, সো এল এর ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে আমরা দেখতে পাবো যে +1 = 5। সো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 5 × 2, অর্থাৎ যতগুলো অরবিটাল থাকবে তার ডাবল পরিমাণ ইলেকট্রন থাকবে, এক্স্যাক্টলি 10টা। সো এখানে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 10, এবং আমরা টোটাল যদি আমরা যোগ করি তাহলে অ্যাকচুয়ালি 18ই পাবো। অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে তৃতীয় শক্তি স্তরে টোটাল ইলেকট্রন থাকতে পারে 18টা। সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমাদের হয়তোবা পরীক্ষায় যখন আমাদের কাছে জানতে চাবে যে কতগুলো ইলেকট্রন রয়েছে, তাহলে আমাদের সম্ভবত এইটুকু না দিলেও হবে এবং এইটুকু না দিলেও হবে। সো বাকিগুলো দিলেই হবে। এটা ডিপেন্ড করে কলেজের প্রফেসররা তোমাদের কেমন প্রেফারেন্স চাচ্ছে বা তার কি এক্সপেকটেশন ওইটার অনুযায়ী। সো সবগুলো শিখে রাখা অ্যাকচুয়ালি ভালো, যে কোনটা কি রিপ্রেজেন্ট করতেছে। সো আমরা দেখছি যখন হচ্ছে গিয়ে ডি অরবিটাল হয় তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 10টি, যখন পি অরবিটাল হয় তখন ধারণ ক্ষমতা 6টি এবং এস অরবিটাল হলে 2টি। সেটা কিভাবে বুঝলাম? সো এম এর মান অ্যাকচুয়ালি বা এল এর মান থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি। আমরা বলেছিলাম যে এস এর মান হবে 0, কার জন্য? এল এর জন্য। আবার এটা রিপ্রেজেন্ট করে পি, এটা রিপ্রেজেন্ট করে এস, এটা রিপ্রেজেন্ট করে এস, এটা পি এবং এটা ডি। যদি 3 থাকতো তাহলে এফ। আমরা একটু দেখে আসি এটা কোথায় দেখেছিলাম। সো এটা দেখেছিলাম এইখানে। ওকে, সো এটা এখানে দেখেছিলাম। এছাড়া হচ্ছে এখান থেকে আমরা কথা বলছিলাম যে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন দেখা হবে ইলেকট্রনের কক্ষপথের যে আকার আকৃতিগুলো আছে, অর্থাৎ অরবিটালের যে আকার আকৃতিগুলো, বিশেষ করে এস অরবিটাল, ডি অরবিটাল এবং পি অরবিটালের আকার আকৃতিগুলো নিয়ে কথা হবে। এছাড়াও কিছু নীতি নিয়ে কথা হবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।